আমাদের জীবনে রক্তে মাংসে গড়া এক ঈশ্বরের নাম মা। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মাকে ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগেও 10 মাস ধরে যিনি তার গর্ভে আমাদের স্থান দেন, উনি আমাদের মা। পৃথিবীর আলো দেখানোর থেকে শুরু করে সারাটা জীবনের জন্য মা তার সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। সন্তানের জন্য মা যেন স্নেহ, মায়া, মমতার এক অসীম ভাণ্ডার। সন্তানদের লালন পালন, পথ নির্দেশ এবং উত্থানের জন্য প্রতিদিন নিঃস্বার্থভাবে নিজেকে যিনি বিলিয়ে দেন, উনি মা। তাই মানব জীবনের সর্বোচ্চ স্থানে যিনি বিরাজ করেন, উনি আমাদের মা। এ পৃথিবীর বিখ্যাত মনীষীরা বলে গেছেন, যার কাছে মা আছে সে কখনোই গরিব নয়। মা হলেন এমন একজন ব্যক্তি যিনি সকলের স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং তার বিনিময়ে বিনা সুধে অফুরন্ত অকৃত্রিম ভালোবাসা পাই। তাই এই মহাবিশ্বে কাউকে মায়ের সাথে তুলনা করা সম্ভব নয়। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত মায়ের দান। তাই আমাদের জীবনে প্রত্যেক দিন মার মূল্য স্বীকার করা উচিত। তবুও একটি বিশেষ দিন আমরা মাতৃদিবস হিসেবে পালন করি, মা দিবস হিসেবে পালন করি। এই দিনটি আমরা পৃথিবীর সব মায়েদের উৎসর্গ করি। এই দিনে সবাই মায়েদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করেন। 2024 সালের আজ মাতৃদিবস। কেন পালন করা হয় মাতৃদিবস? সন্তানের জীবনে মায়েদের গুরুত্ব কতটা? চলুন আজ মায়েদের জীবনের বিভিন্ন অধ্যায়ে আমরা একটু ঘুরে দেখি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাংকার। মাতৃদিবস নিয়ে আজ একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট লেম্বুছড়ার প্রিন্সিপাল তথা এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর ডক্টর হৈমন্তী ভট্টাচার্য। স্বাগত ম্যাডাম আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, মাকে নিয়ে যখন কথা বলবো তখন অনুষ্ঠানে এই কিছুক্ষণ সময় মতো কমই হবে। তবুও জানতে চাইবো আপনার কাছে যে মাতৃদিবস পালনের ইতিহাসটা কি, আমরা কেন পালন করি এই দিনটি? মাতৃদিবস পালন আমরা কেন করি, এটা সবার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। কিন্তু মাতৃদিবস আমরা প্রতিদিনই পালন করি। অ্যাকচুয়ালি মার প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, মাকে সম্মান জানানোর আমাদের যে অভিপ্রায়, সব দিনই বরাবর থাকে। তাও ভাবি, বা সবাই হয়তো ভাবে, সব মায়েরা ভাবে যে আমরা একদিন একটু স্পেশাল ফিল করি, আমাদেরকে একটু স্পেশাল ফিল করাক, আমাদের সন্তানরা আমাদেরকে নিয়ে একটু খেতে যাক, একটু উপহার দিক, আমাদেরকে সময় দিক, আমাদেরকে বলুক মা তুমি আমার জন্য কত কিছু করো, সারা দিন রাত্র আমাদের জন্য তুমি কাটাও, আমাদের কথা চিন্তা করে আমাদের পড়া, আমরা তো সিলেবাস ধরে ওদের জন্য নোটও বানাই, সব কিছু করি। সব কিছু মানে বলা যায় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এবং বিনিময়ে মারা কিছু চায় না। মারা শুধু চায় যে আমাকে তুমি একটু সম্মান জানাও, একটু আমাকে একটু রিকগনিশন, যে মা তুমি আমাদের জন্য নিঃস্বার্থভাবে কিভাবে করো। অন্য কেউ হয়তো নিঃস্বার্থভাবে এতভাবে সন্তানদের প্রতিপালনে অংশগ্রহণ করতে পারে না, এটা একমাত্র মাই পারে। আমরা সবাই শুনি যে ঈশ্বর সব জায়গায় থাকতে পারে না, এই জন্য ঈশ্বর মাকে সৃষ্টি করেছে। তো মাকে ঈশ্বরের রূপ, ঈশ্বরের সাথে কম্পেয়ার করা হয়। তো সেই মাতৃদিবস অ্যাকচুয়ালি সব দিনই মাতৃদিবস, তাও আমরা স্পেশাল ফিল করার জন্য আমরাই উদযাপন করতে চাই যে আজ মাতৃদিবস হোক, আজকে হই হই হোক, আমাদের বাচ্চারা আমাদের সাথে দিন কাটাক, আমাদেরকে নিয়ে একটু গিফট কিনে দিক, আমাদেরকে একটু ফুল দিক, আমাদেরকে মা ভালোবাসি তোমায় আফুরান এরকম বলুক। সেটা একটা মনের খোরাক, মায়েদের মনের খোরাক। মারা আরো বেশি সুন্দর সতেজ হয়ে যায় আর কি। ঠিক, মানে আসলে এই যে আপনি বলছিলেন যে মাদের নিয়ে একটু একটা আলাদা উন্মাদনা আজকের দিন, উন্মাদনা, স্পেশাল ফিল করানো মাকে। তো মা ছাড়া তো প্রত্যেকটা দিনই রাতের মতো অন্ধকার। এখন কথা হচ্ছে যে তবু একটা দিনকে মাতৃদিবস হিসেবে পালন করা হয়।
মানে এই দিনটার কি বিশেষ কোনো তাৎপর্য আছে? মানে এই যে আজকের দিনটা 12ই মে, বা অনেকেই বলে যে মে মাসের দ্বিতীয় সেকেন্ড রবিবার। সানডে, হ্যাঁ, তাৎপর্য আছে। ইতিহাস অ্যাকচুয়ালি মারা সবই করে, কিন্তু মারা কিন্তু সেই ধরনের সম্মান আমাদের আগের অতীত ইতিহাস বা প্রাচীন প্রথাকে আমরা দেখলে সেই ধরনের সম্মান, সেই ধরনের ওদের প্রতি যে একটা কি বলবো আনুগত্য, সেটা কিন্তু আমাদের ইতিহাস বলে না। ইতিহাস ঘেটে আমরা যদি দেখি যে দেবী দেবতাদের মাতৃ আরাধনার রূপ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যারা দেহধারী মা, ওরা কিন্তু অনেক সময় নির্যাতিত হয়, অসম্মানিত হয়, ওদের অপমানিত হতে হয়, এবং সর্বদাই ওদেরকে, আগে ছিল এটা আরো বেশি, ওদেরকে একটু নিগৃহীত করা হতো পরিবারেও। তখন আমি একটা পড়ছিলাম, তখন দেখলাম যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নামে একটি রাজ্য আছে, সেখানকার একটি মেয়ে, ওর নাম ছিল, একজন স্কুল শিক্ষিকা, ও এনা জার্ভিস। আচ্ছা। ও ওইখানকার সমাজে মায়েদের সামাজিক পরিবারের মধ্যে যে বিচ্ছিন্নতা, এটা ওকে খুব মর্মাহত করত। ও বোঝাতে চেয়েছে যে মায়ের প্রতি যে নির্যাতন হতো, বা মাকে যে আমরা তার প্রপার রিকগনিশনটা দিতাম না, ওই সময় ওইটা ফিল করেছিল। ফিল করাতে ও তখন সচেতনতা বাড়াতে মাতৃদিবসটাকে চালু করার চেষ্টা করেছে, এবং একটা অ্যাসোসিয়েশন করেছিল। অ্যাসোসিয়েশন করে এই মে মাসের সেকেন্ড সানডেতে ও নিজে প্রচার করে যে মাতৃদিবস করা হবে। ওইটা ওর মনের মধ্যে এসছে সচেতনতা বৃদ্ধি, যে মার ইম্পর্টেন্সটা সমাজে বাড়ানোর জন্য, পরিবারে বাড়ানো, সবাইকে বোঝানোর জন্য, যে মার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, যে ও মাদার্স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন করেছে। করে ও সেকেন্ড সানডে মে মাসে ওই দিনটাকে প্রচার করেছে যে এইটা হবে বিশেষভাবে মায়েদের জন্য দিন। ওর হয়তো এটা মনের মধ্যে ছিল যে ওই দিন আমরা মাদের নিয়ে আলোচনা করব, মাদের নিয়ে কথা বলবো, মারা আমাদের জন্য কত কিছু করছে, সেটাকে আবার নতুন নতুন ভাবে, অভিনব ভাবে সবার কাছে প্রচার প্রকাশ করব। তাতে হয়তো আমাদের সমাজে যে বিচ্ছিন্নতা, বা সমাজে যে মাদের যে প্রভাবটাকে আমরা বেশি একটা অনেক সময় মানি না, সেটা হয়তো ও বাড়াতে চেয়েছিল। এটা ইতিহাসে আমি পড়েছি যে ও শুরু করেছিল। ওকে, এখন ওনার যে প্রচেষ্টা ছিল সেটাতে আজকের তারিখে এসে উনি কতটা সার্থক হয়েছেন? উনি হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু উনি কতটা সার্থক হয়েছেন বলে একজন নারী হিসেবে আপনার মনে, আপনি মা হিসেবে কি ভাবছেন সেটা আমি পরে আসবো, একজন নারী হিসেবে আপনার কি মনে হয় যে ওনার সেই যেটা শুরু করেছিলেন ওনার, বা ওনার যে ভাবনাটা, যে প্রচারটা উনি করতে চেয়েছিলেন, সেটা উনি কতটা সার্থক হয়েছেন? মায়েরা এখন অনেক শ্রদ্ধা ভক্তি পায়। আমি আমার কথাটা ভালো করে বলতে পারবো, আমার জীবনে আমি তো মা। আমি দেখেছি যে আমার সন্তানরা প্রায়ই বলে, স্পেশালি আমার মেয়ে, যে ও আমাকে বলে, মা আই ক্যানট থিঙ্ক অফ লিভিং উইদাউট ইউ। তোমাকে ছাড়া মানে পৃথিবী আমি চিন্তাই করতে পারি না। শ্রদ্ধা, ভালোবাসা, বা ওদের রেসপেক্ট প্রতি পদক্ষেপে পাই, যে কোনো বিষয়ে, এটা রান্নাই হোক, বা কোনো এগ্রিকালচারের সাবজেক্ট হোক, বা সায়েন্সের সাবজেক্ট হোক, মেডিসিন হোক, যে কোনো বিষয়ে মার সাথে পরামর্শ করা, মার থেকে ডিসিশন না। এটাকে এখানে একটা কথা আমি বলতে চাই, এখানে আমার হাজবেন্ডের একটা বড় রোল আছে। মাকে সম্মান সন্তানটা তখনই করবে যখন হাজবেন্ড ওর ওয়াইফকে সেই সম্মানটা দেয়। আমার বাচ্চারা যদি ওর বাবার সাথে কিছু কথাও বলে, মা জানে, মাকে বলেছো, মা কি বলেছেন, মার গুরুত্বটা বাবা অনেকটা বাড়িয়ে দিচ্ছেন, অনেক বাড়িয়ে দেয়। মা জানে, আমার ছেলেমেয়েরা বলে, আরে বাবার সাথে কথা বললেই বাবা বলে, মা জানে, মাকে বলেছো, মা কি রায় দিয়েছে। সব তোমার তাহলে বাবাকে বললে তো হবে না, তোমার থেকে আগে পারমিশনটা নিতে হবে সবকিছু। তো আমি ফিল করলাম যে সন্তানের যে আমি সম্মানটা পাচ্ছি, বা ওরা যে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, সেটাতে আমার হাজবেন্ডের একটা বিশাল রোল আছে। নেপথ্যে ও সবসময় মা কি বলেছে, প্রথমেই কথা মা কি বলেছে। সন্তানের কাছে মায়ের গুরুত্বটা উনি এক্সট্রা ভাবে বাড়িয়ে দিচ্ছেন এখানটা, ওটা কোনো ভাবে যেন সন্তানরা মানে মাকে অগোচরে রেখে কোনো কিছু না করতে পারে। একদম একদম। তো এইটা আমি আমার ব্যক্তিগত জীবনে আমি ভীষণভাবে পেয়েছি, এবং মাতৃত্বটাকে আমি ভীষণ এনজয় করেছি। এনজয় এই জন্য করেছি যে ওরা এত সম্মান দিয়েছে আমার বাচ্চারা আমাকে, এবং প্রতি পদক্ষেপে আমার সংসারে একটা প্রচলিত কথা আছে, তোমার ছেলে মেয়েরা তো তোমার কথার বাইরে যাবে না। আমার
শ্বশুরি বা যারা ননদ ননাসরা আছে, অনেক সময় ওরা আমাকে একটু ঠেস দিয়েও বলে, আচ্ছা। ওরা তো তোমার কথার বাইরে যাবে না, ওরা তো তুমি না বললে, চোখ দিয়ে না বলে দিলে ওরা না। কোনো ব্যাপারে কথা হয় সময় মানে পরিবারে যে চলো যাবে নাকি, আমি নাকি চোখ দিয়ে না বললেও ওরা যাবে না। আচ্ছা। তো এটা করতে গেলে আমি সবাই মাদেরকে বলছি, এটা করতে গেলে ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। আমি আমার না, সেটা কি মায়ের প্রতি ভয় থেকে না, বাচ্চারা করে, ভয় নাকি থেকে হবে সেখানে না। অন্য কোনো একটা আমার ছেলে রিলেশন, অন্য কিছু কাজ অন্য করে? কিছু, ভয় তো না, ভয় সার্টেন ডেজ থাকে। আচ্ছা। এখন একটা 30 বছরের ছেলে মাকে কি ভয় পাবে, একদম। একটা আমার 26 বছরের মেয়ে আমাকে কি ভয় পাবে, ওইটা হলো কন্ট্রিবিউট। মানে হোয়াট আই হ্যাভ মানে দ্য ওয়ে আই গিভেন মাই লাইফ ফর দেম, ফর ব্রিঙ্গিং দেম আপ, আমি যে কন্ট্রিবিউশন দিয়েছি ওদের জন্য, কোয়ালিটি টাইম দিয়েছি, ইভেন পড়াশোনা করানোর ক্ষেত্রে আমি নিজে হিন্দি টিচার পাইনি, ওরা হিন্দি নিয়েছিল, বাংলা নেয়নি। হিন্দি টিচারের অভাব ছিল, আমি নিজে হিন্দি পড়ে, আমার হিন্দি ছিল না, আমাদের সময় তো আমরা তো বাংলা মিডিয়াম, আর ওরা কেবিতে পড়তো, হিন্দি নিয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দি টিচার পাই না। আমি থাকতাম কুঞ্জবন কোয়ার্টারে, আমার হাজবেন্ড তখন ব্যারাকপুরে ট্রেনিং এ টিপিএস এ গেছে, আই ওয়াজ অ্যালোন উইথ 2 চিলড্রেন, কোথায় পাবো টিচার? আমি তখন হিন্দি পড়া শুরু করেছি, হিন্দি পড়ে আমি ওদেরকে হিন্দি পড়িয়েছি। তো ওরা এটা অনুভব করেছে যে এই অনুভূতির থেকেই সম্মান আসে, এই অনুভূতির থেকে ভালোবাসা আসে, সেই কন্ট্রিবিউশনটা আমাদের করতে হবে। এটা অবশ্য ঠিক যে আমি তো চাকরি করতাম, 24/7 তো আমি দিতে পারিনি ওদেরকে, যে সারাক্ষণ আমাদের ঠাকুমারা মারা, আমার মাও চাকরি করতেন, তো যেভাবে দিতেন আমরা সেভাবে দিতে পারি না, কিন্তু যতটুকু টাইম দিয়েছি ইটস আ কোয়ালিটি টাইম। ওকে, এখন আপনার কথাগুলো শুনলে তো নিশ্চয়ই একদম ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যাডাম, এখানে একটা প্রশ্ন আছে যে কোনো মা সন্তানদের অন্যদের কাছে ঘরে রেখে কর্মক্ষেত্রে বেরিয়ে যাচ্ছেন, আবার কোনো কোনো মা বাড়িতে থেকে সারাদিন সন্তানকে লালন পালন করছেন, আবার কোনো মা সন্তানকে পিঠে নিয়ে মাথায় ইট পাথরের বোঝা টানছেন। এখন সব ক্ষেত্রে সন্তানরা কি সমান মাতৃস্নেহ পাচ্ছেন, এবং পাশাপাশি সব ক্ষেত্রে মায়েরা কি সমানভাবে সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে পারছেন? আপনি যেটা বলছেন, আপনি যে সম্মানটুকু পাচ্ছেন আপনার সন্তানের কাছে, নিশ্চয়ই সেটা সারা জীবন আপনি পান, সেটা আমরা চাইবো অবশ্যই আপনার মতো প্রত্যেক মা যেন সেটা পায়, সেটাই কাম্য। কিন্তু এখানে একজন সাকসেসফুল মা হয়ে, একজন সাকসেসফুল নারী, একজন সাকসেসফুল ওয়াইফ হিসেবে আপনি সমাজে প্রতিষ্ঠিত, সেই জায়গায় এই আপনার সাকসেসটা কি আপনার ছেলে মেয়ের কাছে মানে বাড়তি পাওনা, তার জন্য এই সম্মানটুকু বাড়তি পাওনা বলে আপনার মনে হয়? নাকি এই যে বললাম, যারা ধরুন বাড়িতে থেকে সারাদিন হোম মেকার যারা মায়েরা, বা যারা ওই যে বললাম পিঠে বাচ্চা নিয়ে মাথায় ইটের বোঝা টানছেন, ওনারাও কি সেম ভাবে সম্মানটুকু পাচ্ছেন সন্তানের কাছে? এটা আমি ঠিক বলতে পারবো না সম্মানটুকু সঠিকভাবে পায় কিনা, তবে মার প্রতি যে আনুগত্য এটা কিন্তু সমান। আচ্ছা। এটা সমান, সম্মানটা কতটা পায় এটা আমি জানি না, সেটার সাথে কি কি প্যারামিটার যুক্ত। মাকে সম্মান করার ক্ষেত্রে অনেক প্যারামিটার থাকতে পারে, যেমন ছেলে আমার ডাক্তার হয়েছে, আমি আমি সিনেমায় দেখি বা গল্পের বই পড়ি, অনেক বাচ্চারা মাকে পরিচয় দেয় না বন্ধু বান্ধবের কাছে, উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা মাকে কাজের লোক বলে পরিচয় দেয়, এরকম তো সিনেমায় আমরা দেখছি। তো এটা সমাজে যেটা ঘটছে সেটা কি পর্দায় নিয়ে আসা হয়? হ্যাঁ, পর্দায় নিয়ে আসা হয়। তো সেটা পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ বা পার্সন টু পার্সন ভেরি করে সম্মানটা। কিন্তু আমার মানে আনুগত্য ম্যাক্সিমাম, মানে সন্তানরা ওর মার প্রতি আনুগত্য, মার প্রভাবকে স্বীকার করা, মার যে নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান প্রদর্শন করা, সেটা মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই করে বা করতে চায়, মনের ভেতরে থাকে, হয়তো প্রকাশ অনেক সময় করতে পারে না। ছেলেরা অনেক সময় খুব ব্যস্ত থাকে ওদের ব্যক্তিগত জীবনে, হয়তো সারাদিনে মার সাথে একটা কথাও বলতে পারে না, কিন্তু ভিতরে ভীষণ আছে। ভিতরে মার জন্য যে একটা মানে মাকে ভালোবাসার যে তাগিদ, এটা ভীষণ ভীষণ থাকে। ওকে, এখন সেখানে পাবে মানে এখন সন্তানদের প্রতি দায়িত্বশীল কি সব মায়েরা একরকম হতে পারেন? আর এখানে আমি ভাগ করে দিলাম যে কর্মক্ষেত্রে যারা যান, যারা কর্মজীবী মহিলারা, যারা আজ ব্যস্ত জীবন, আমাদের ইঁদুর দৌড়ে সবাই ব্যস্ত, সেখানে সেখানে কতটা দায়িত্বশীল হতে পারছেন মায়েরা, এবং যারা বাড়িতে থাকছেন সারাদিন, ওনাদের সঙ্গে যদি তুলনা করা হয় সেটা কতটুকু দায়িত্বশীল, এবং যারা ওই যে বললাম যে কাজও করছেন সন্তানেরও নিচ্ছেন? না, যারা বাড়িতে মারা থাকে, এটা একটা ভুল ধারণা যে মারা যা বাড়িতে থাকে তারা কোনো
মানে ফ্রি থাকে। ইটস নট লাইক দ্যাট। যারা মারা বাড়িতে থাকে তারা মানে অনেক বিজি, ওদের অনেক কাজ করতে হয়। ওদের তখন বাড়িতে থাকা, যেহেতু বাড়িতে থাকছে, ওর উপরে বিশাল দায়িত্ব দেওয়া হয়, রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছানো, বাচ্চাদের ড্রেস ধোয়া, ইস্ত্রি করা, অনেক কাজ। আমি দেখেছি দুদিন বাড়িতে থাকলে আমি দশভুজা হয়ে ওঠেন তখন হ্যাঁ, একজন নারী। দুদিন যদি আমি ছুটি নেই আমি হাঁপিয়ে উঠি এত কাজ করে বাড়িতে। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তখন দেখি কাজ আর শেষ হয় না, এত কাজ বাড়িতে। আমি বলি কখন অফিসে যাব, বাবা আরে বাবা, কাজ আর শেষ হচ্ছে না। সন্ধ্যার পরে দেখি হাত ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, সারাদিন কাজ করছি। কারণ সবাই চায়, মা বাড়িতে আছে, মা আজকে তুমি রান্না করে ফেলো, মা সন্ধ্যার সময় আজকে টিফিন বানিয়ে ফেলো, মা আজকে এটা করে দাও, মা আজকে তুমি পরোটা করে ফেলো, আলু পরোটা করে ফেলো। তাহলে যদি সারাক্ষণ বাড়িতে থাকতাম তো এগুলি করতে হতো। তো বাড়িতে যে মা থাকে সে কিন্তু মানে সবসময় সন্তানকে নিয়ে বসে রইল কোলে নিয়ে, সেরকম ব্যাপার নয়। সবগুলো কাজ করার ফাঁকে ওনাকে দায়িত্বশীল হতে হবে। আর যে মা ওয়ার্কিং, সে সকাল থেকে উঠে একদম মেশিনের মতো ওই কাজগুলি করে, কিন্তু হয়তো বা 5 পদ রান্না না করে 1 পদ করে বা 2 পদ করে, ওইটাতে অভ্যস্ত হয়ে যায় পরিবার যে আমাদের মা চলে যাবে, সময়ের অভাব, সকাল সকাল করে বেরিয়ে যেতে হবে, মা 2 পদ দিয়ে রান্না করবে। ওইটা করে মা ঝটাপট টিফিন করে, মানে যতটা সময় বাঁচানো যায় মা সব কাজই করে, ওয়ার্কিং ওম্যানরা সব কাজই করে, কিন্তু তখন ট্যাকটিসটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি বাচ্চাকে টিফিন দেবো, আমি রাত্রেবেলায় কিন্তু ঠিক করে রাখি, গুছিয়ে রাখি যে এটা সকালবেলা উঠে টিফিন দেবো। ওই যে একটা প্ল্যানিং অফ ওয়ার্ক মাদের থাকে। দুজন মাই, হাউসওয়াইফ মা এবং চাকরিরতা মারা সমপরিমাণই সন্তানদের সময় দেয় এবং সমানভাবেই ওদের জন্য করার চেষ্টা করে। হয়তোবা যারা বাড়িতে থাকে হয়তোবা আমার মনে হয় একটু দুপুরে রেস্ট নিয়ে যখন সন্ধ্যার সময় ওর মানে একটু আমরা তো আর রেস্ট পাই না, তখন একটু সন্ধ্যার পরে যখন একদম বলে এই মা এই অঙ্কগুলো করতে হবে, তখন হয়তো একটু খিটখিট হয়ে যায় মেজাজটা, যে একটু পরে আমি একটু রেস্ট নিয়ে নিই। হয়তো বাড়ির মা যে 4টার থেকে একটু শুয়েছে, উনি হয়তো সেই খিটখিটটা হন না আর কি, খিটখিটটা হন না, যেহেতু উনি বাড়িতে থাকেন এবং সঙ্গেই থাকেন, উনি হয়তো সময় পেলে যখন যেটা প্রয়োজন হয় সেটা মিটিয়ে দিতে পারছেন। এক্স্যাক্টলি। দর্শক বন্ধুরা, আজ মাতৃদিবস, আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ মাতৃদিবস আপনারা জানেন আমাদের সঙ্গে ডক্টর হৈমন্তী ভট্টাচার্য রয়েছেন, যিনি ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার ডিপার্টমেন্টের, এবং পাশাপাশি এই মুহূর্তে উনি প্রিন্সিপাল লেম্বুছড়া এগ্রিকালচার যে কলেজ রয়েছে সেখানে। এখন এই যে আমরা মাতৃদিবস নিয়ে কথা বলছি দর্শক বন্ধুরা, মাকে নিয়ে বলার মতো কি আছে? সবকিছুতে মায়ের অবদান এই জীবনে। তবে ওই যে বলে, যারা মাকে কাছ থেকে পায় না তাদের মতো হতভাগা বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। তো আমরা যদি শুরু থেকে দেখি যে একটি শিশুর জীবনে প্রথম শিক্ষক হিসাবে মাকে বলা হয়, তো মা কিভাবে গুরুত্বপূর্ণ একজন শিশুর জীবনে প্রথম শিক্ষক হিসেবে মা কিভাবে গুরুত্বপূর্ণ? ছোটবেলায় একটা গান ভীষণ শুনতাম, ভীষণ হৃদয়ের কাছের গান আমার, ও তোতা পাখিরে শেকল কোলে উড়িয়ে দেব, আমার মাকে যদি এনে দাও। 12 বছর বয়স ছিল, মাকে হারিয়েছিলাম। একদিনে পৃথিবীটা একদম ব্ল্যাক হয়ে গেল আর কি, মানে এটা আমার মতো করে বোনা কেউ বলতে পারবে না। মানে হ্যাঁ, একদিনে জিরো, লাইফটা 100 ছিল, একদিনে জিরো হয়ে যায়। মা থাকা আর না থাকার মধ্যে যে ডিফারেন্স, মানে 100 আর 0, এটার মধ্যেখানে কোনো নাম্বার নেই। এটা আমি মানে আমার জীবন দিয়েও মানে এটাকে এক্সপিরিয়েন্স বলতে পারা যায়, যে একদিন আগে ছিলাম 100, মা সকাল সন্ধ্যা দিনে জীবনে সবকিছুতে লেপ্টে আছে মা, আর পরের দিন যেদিন মা নেই সেদিন মনে হচ্ছে যে আমার কিচ্ছু নেই এই পৃথিবীতে। মা না থাকার যে কি দুঃখ, কি যন্ত্রণা, কি অভিশাপ, সেটা আজকে বলা শুরু করলে এটা 10 বছরও শেষ হবে না। মা না থাকার যে কি কষ্টটা, এটা যাদের মা নেই ওরাই শুধু অনুভব করতে পারবে। খেতে বসতাম, খাওয়া পেতাম না, বাবা আনতেন, কাজের লোক নিয়ে খেয়ে ফেলতো, খাওয়া পাইনি, দিনের পর দিন শুধু ডাল ভাত, বাবা মাছ আনতেন, কাজের লোক নিয়ে নিত, বলতো না শেষ। মানে ওই জিনিসগুলো মানে যার মা নেই সেই শুধু অনুভব করতে পারে। খাওয়া পেতাম না, একটা ভালো জামা কাপড় রাখলে চুরি করে নিয়ে যেত, আমরা তো ছোট, আমাদেরকে ইসে করে প্রতারণা করে নিয়ে যাওয়া হতো। আমাদের ঘরে যারা আত্মীয় স্বজন আছে ওদের মধ্যে অনেকে আমাদের মায়ের জিনিসগুলো নিয়ে নিয়ে চলে গেছে। এগুলি আজকে আর বলতে চাই না, আজকে আর বলতে চাই না জীবনে, এই মানে করুণ ইতিহাসগুলি মনে রাখতে চাইও না আমি। কিন্তু সেদিনের মানে শুধু চোখ দিয়ে জল পড়তো
যে মানে আমি দেখতে পাচ্ছি আমার সাথে প্রতারণা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমাকে আমার মায়ের জিনিসগুলো ওরা সরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি বলার ভাষা নেই। এটাই ডিফারেন্স, যে মা আছে। আজকে আর একটা পর্ব বলছি, আমি আমার সন্তানের 30 আর 26 দুটো বাচ্চা আমি যেভাবে আগলে রেখেছি, ওদের জন্য ফিক্সড ডিপোজিট করা, ওদের জন্য মাসে মাসে রেকারিং করা, ওর বাচ্চা হলে ওর জন্য টাকা রাখা, ওর জন্য পুজো দেওয়া, ওকে দিয়ে রুদ্রাভিষেক করানো, ওর একটু সময় খারাপ চলছে ওকে একটা স্টোন কিনে দেওয়া, ওকে হাত দেখানো। আমি ভাবি আর কি যে আমরা তো মানে আমি যে কিভাবে বড় হয়েছি, কি সংঘাত জীবনে, মানে এই সংঘাত মনে হয় কার্গিলের সংঘাত থেকেও বেশি। মা না থাকার জীবন মানে মা না থাকা অবস্থায় বেড়ে ওঠা, বড় হওয়া, সংঘর্ষ মানে প্রতি পদক্ষেপে। ভালো কাজ করলেও মানুষ খারাপ বলে। ঠিক আসলে এই জায়গাটাতেই মানে মা না থাকার, সেটাই আমি বলছিলাম যে পৃথিবীতে যাদের মা নেই তারা রক্ষা কবচ। মা হলো একটা রক্ষা কবচ এক কথায়। মানে সবকিছুকে মা ঢেকে মানে আগলে রেখে দেবে, ছুতে দেবে না কাউকে। ওই রকম একটা মা হলো ওই রকম। আমার সন্তানকে আমি ছুতেই দেবো না কাউকে, আমি আগলে রেখে দেবো ওকে, যে মানে বাইরের কোনো ইভিল এবং ডেভিল আমার সন্তানকে ছুতেই পারে। মা থাকলে বলে না যে যমও নাকি মাকে ভয় পায়, একটা গল্প আছে, একটা গল্প আছে, প্রচলিত গল্প আছে যে একটা সন্তান অসুস্থ, ওর আয়ু শেষ, ও মরে যাবে, কিন্তু যমরাজা আসছে, দেখে মা শিওরে বসে আছে, মা নিতে পারছে না ওর প্রাণটা, মা যমকে ভয় পায়। যম কি করছে, একটা অছিলায় মাকে বাথরুমে পাঠিয়ে দিয়েছে, ভীষণ বাথরুম পেয়ে গেল মার, বা মার জল পিপাসা পেয়ে গেল, মা ভমিটিং টেন্ডেন্সি করে কিছু একটা করে মা যেই সরল ও প্রাণটা নিয়ে নিল। মা হলো, মাকে যম পর্যন্ত ভয় পায়, মানে কি ধরনের মা, কতখানি পাওয়ারফুল মা একটা সন্তানের জীবনে। একদম। এখানে আরেকটা জিনিস হচ্ছে ম্যাডাম, এই যে আমরা বলি, মা তো বলছিলাম যে শিক্ষক, প্রথম শিক্ষক হিসেবে, এখন শুধু অ আ ক খ বলে এই শিক্ষা নয়, জীবনের যে কোনো শিক্ষাই মা প্রথম দেন। আপনি 12 বছর মাকে পেয়েছেন, নিশ্চয়ই মার স্মৃতি কিছুটা হলেও আপনার কাছে এখনো ধরা আছে। সেই প্রথম জীবনের সেই শিক্ষাগুলো আজও কি মনে রাখতে পারছেন, মায়ের দেওয়া সেই শিক্ষাগুলো? আমি তখন ক্লাস 1-এ পড়ি, আমার এখনো স্পষ্ট চোখ বন্ধ করলে আমি বুঝতে পারি, আমাদের বাড়িতে তখন ঠাকুর বসানো হলো প্রথম, মানে আমরা নতুন বাড়ি করেছিল আমার মা বাবা, তো একটা ঠাকুর বসানো হলো। তখন মা আমাকে সেই ঠাকুর ঘরে নিয়ে গেল, গিয়ে বলল তুমি ঠাকুর বসিয়েছি, প্রণাম করো আর ঠাকুরকে বলো আমার সাথে সাথে। আমার এখনো মনে আছে, আমি এখনো বলতে ইচ্ছা করছে আমার। মা শেখালো আমায়, ঠাকুর আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ঠাকুর মানুষের মতো মানুষ করো। সেই যে বীজ মন্ত্র, আজকে আর চাইবার কিছু নাই, বিদ্যা বুদ্ধি জ্ঞান আর দরকার নেই, কিন্তু আজকেও প্রণাম করলে আর কিছু চাইতে পারি না। সেই কথাই এই এক কথা 50 বছর ধরে বলে যাচ্ছি, ওই এক শিক্ষা, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ঠাকুর মানুষের মতো মানুষ করো। আজকে মা কবে 12 থেকে 50 মানে প্রায় 40 বছরে চলে এসেছি, মায়ের ছবিটাও ঠিক করে মনে নেই, ঝাপসা হয়ে গেছে চেহারাটা, কিন্তু ওই কথাটা কানের মধ্যে বাজে। ডেইলি পুজো দেই, ডেইলি একই কথা বলি। আমার ছেলে এবার আসে, মা আর কত ডক্টরেটটা করে নিয়েছো, এখন আর কি করবে, আরো পড়বে? মায়ের শেখানো প্রথম কথা, এই কথাটাই মনে আছে, মা যে শিক্ষক। একজন সুস্থ সন্তান, সুস্থ নাগরিক সন্তান প্রতিপালনে মায়েদের প্রধান শর্ত হিসেবে কি কি বিবেচনা করা উচিত? মানে পরিবার থেকেই সবকিছু শেখে মানুষ, মা বাবার আচরণ, মা বাবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, মা বাবা, তারপরে ঠাকুমা দাদুমা, এই যে একটা আমাদের ইউনিট পরিবার, সেই ইউনিট থেকেই সবকিছু শেখে। আমি এটা মনে করি, আমার যতই মতবিরোধ থাকুক আমার ইনলজের সাথে যদি আমার থাকে, বা আমার অন্য কারোর সাথে, আমার মনে হয় সন্তানদের সাথে সেটা কোনোভাবেই শেয়ার করা উচিত না। সম্মানবোধ সবার প্রতি, ঠাকুমা দাদু পিসি মাসি কাকা সবার প্রতি, ওদের মনের মধ্যে কোনো সময় মা সেটা ঢালা ঠিক না। তাহলে বড় হয়ে ওর মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, যে মা তুমি তো এটা শিখিয়েছিলে, মা তুমি তো বলেছিলে যে ঠাকুমাকে দিস না, ঘি দিতে হবে না, বাটার দিয়ে খেতে, তেল দিয়ে দে। এই যদি আমি শিখাই, তাহলে আমি যখন ঠাকুমা হব তখন তো সে ওইটা ওর বাচ্চা শিখে যাবে, ওর মনের মধ্যে তো এটা থাকবে, আমিও তো নিজের সন্তানের কাছে সেটাই ছেড়ে দেব, সেই সংস্কৃতি বয়ে গেল। আমার যতই মতবিরোধ থাকুক যদি থাকে, আমি কখনোই সেটা
এটা মানে একটা সুস্থতার লক্ষণ, সুস্থ মায়ের লক্ষণ। শিক্ষিত আমি বলবো না, সুস্থ মানসিকতার যে মার আছে সে কখনোই সেটা করবে না। আমার যা রাগ দুঃখ থাকতে পারে সেটা প্রয়োজনে আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি, ও একটা ম্যাচিওর ম্যান, নট উইথ মাই চিলড্রেন। এই জন্য আমি চেয়েছি আমার বাচ্চাদের ভীষণ ভালো সম্পর্ক, আমার পরিবারের সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক। কখনো আমি এটা করিনি, একদম কনসিয়াসলি আমি এটা করিনি। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে হেল্পিং হ্যান্ড। পরিবারে আমি আমার কাজকর্মগুলো, বাড়ির যে কাজকর্ম আমি আমাদের বাচ্চাদেরকেও ভাগ করে দিয়েছি। আচ্ছা, ওকে নিজের উপর নির্ভর দাঁড়াতে হবে, নিজের পায়ে, নিজের কাজগুলো। সাপোজ বাড়ির বাজার করা, যে তুমি সেটা করবে। আমার যে কসমেটিক্স আমার মেয়ে কেনে, আচ্ছা, এটা ওকে আমি ডিভিশন করে দিয়েছি। আচ্ছা, যে আমি ভালো বুঝি না, ওকে, তুমি আমরা বোঝো এটা, তুমি সেটা এটা তুমি করো। সেটা দায়িত্ব দায়িত্ব নেওয়া দায়িত্ব এটা। দায়িত্ব। ও চাকরি করছে এখন, আচ্ছা, ও টাকা দিয়ে কিনে আনে আমার জন্য। আচ্ছা, শি স্পেন্ড মানি ফর মি। আচ্ছা, যে তোমার টাকা দিয়ে তুমি আমাকে কিনে আনবে, সো ইয়োর রেসপন্সিবিলিটি নাও টু ডু লট অফ থিংস ফর মি। আই হ্যাভ ডান মাই ডিউটিস, এখন তুমি ওকে করতে হবে। ও প্রতি মাসে আমার জন্য একটা নাইট ক্রিম, নাহলে একটা ডে ক্রিম, নাহলে মাকে জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপ করে, মা তোমার কোনটা ফুরিয়ে গেছে, সেটা নিয়ে আসবে। না আজকে মায়ের জন্য করছে, তাহলে কালকে মার থেকেই শিক্ষা পাচ্ছে, শাশুড়ির কালকে জন্য মা করবে, শাশুড়ি মায়ের জন্য করবে। শিওর করবে। বাহ। আমার মেয়ে নিশ্চয়ই করবে, আমি একটা হলপ করে বলতে পারি যে করবেই করবে। প্রত্যেকটা পরিবারে এমনই হওয়া উচিত বলে, একদম, ছেলে এবং মেয়েদের। ওকে, আপনি বলুন হেল্পিং হ্যান্ড হতে হয় এবং বাড়ির পরিবারের কিছু কিছু কাজের দায়িত্ব নিয়ে নিতে হবে নিয়ে এবং নিতে হবে, সহমত দিতে হবে। এবং অবশ্যই ঠাকুমা দাদুদেরকে শ্রদ্ধা, প্রথম শ্রদ্ধা যেটা করা, সবারই কাছে। ওদেরকে কেয়ার করা, যেহেতু যারা ওল্ড এজে যারা থাকে ওদেরকে কেয়ার করা, দেখে রাখা, ওদেরকে সবসময় একটু ওই যে মা যেমন বলয়ের সৃষ্টি করে রাখে, এখন তোমার টান, তুমি তোমার ঠাকুমাকে এরকম রক্ষা করে রাখবে, একদম। বাথরুমে নিয়ে যাবে, প্রয়োজনে ড্রেসটা ছাড়িয়ে দেবে। এখন তোমার টান এসছে, আমরা তোমাদের জন্য করেছি, তোমরা এখন, এটা মা শেখায়, এখন তুমি ঠাম্মির জন্য করো, আচ্ছা, তোমাকে করতে হবে এটা। খুব সুন্দর, খুব সুন্দর সংস্কৃতি। এইভাবে যদি প্রত্যেকটা পরিবারে এই সংস্কৃতিগুলো, মানে এখানে মায়ের থেকে, মাদের থেকেই যায় বেশি। অবশ্যই বাবাদের একদম। একটা ভূমিকা থাকে, কিন্তু কিন্তু বাবারা তো মাদের আসলে থেকে। ব্যস্ত থাকে, ব্যস্ত থাকেন, এদের ছোট কাজে ছোট থাকেন। ব্যাপারে ওরা মন দিতে পারে না। তো ম্যাক্সিমাম কাজগুলো মাকে বলে দেয়। মানে আমার আমার লাইফের কথা আমি বলছি, আমার হাজবেন্ড যেমন সব আমাকে বলে দেয় যে এটা আমার চোখের জল পড়ছে, ডাক্তার, এইটুকু বলা শেষ। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, মাকে নিয়ে যাওয়া, এই যে পরবর্তী স্টেপগুলো, কাজগুলো। এগুলো আমি করি এবং হাসি মুখে করি। এরকম না যে মানে রাগ করে করছি, ভীষণ হাসি মুখে করি। আমি ভাবি যে আই এম সো ব্লেসড, ঈশ্বর আমাকে এটা করার জন্য আমাকে চুজ করেছে। আজকে যদি আমার স্বামীদের 3টে ভাই থাকতো, তাহলে তো আমার স্বামী ব্যস্ততার কারণে না পারলে আরেকটা ভাই করতো। একদম। তো গড হ্যাজ গিভেন মি দ্যাট অপরচুনিটি টু সার্ভ মাই মাদার ইন ল। কতজন এভাবে ভাবতে পারে। আই এম সো ব্লেসড, আমাকে এই অপরচুনিটি ভগবান দিয়েছে। আমার হাজবেন্ড যেহেতু পুলিশ সার্ভিসে আছে, বলা যায় 22 ঘন্টাই বিজি, তো এই সুযোগটা আমি পেয়েছি এবং আমি ভীষণ আনন্দ করে করি, ভীষণ আনন্দ করে করি যে কোনো সময়। ঠিক, এখানে এখানে মায়েদের সঙ্গে আমি আরেকটা জিনিস একটু জুড়ে দিই। এই যে আপনি বললেন যে 22 ঘন্টা, স্যার 22 ঘন্টাই ব্যস্ত থাকেন, ধরুন মানে এনাদের মতো, একেবারে এনাদের মতো সার্ভিসে এরকমই হয়, এরকমই, মানে বাড়িতে গেলেও শান্তি নেই। হ্যাঁ ঠিক, না, বাড়িতে গেলেও শান্তি নেই, অনবরত ফোন ফোন আসছে, বা তখনও কর্মব্যস্ততায় থাকতে হয়, কিছু না কিছু করতেই হয়, মানসিকভাবে অফিসেই থাকে। অফিসে থাকে। এখন এমন একজন ব্যক্তিকে বা এমন একজন স্বামীকে সাপোর্ট দেওয়া, ফ্যামিলির সাপোর্টটা দেওয়াও কিন্তু এখানে মানে মহিলাদের বা ওয়াইফদের একটা বিরাট বড় মানে কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, এবং দিলে পরেই বোধহয় উনি ফ্রি হ্যান্ড গিয়ে সবগুলো কাজ করতে পারেন এবং সমাজে ওইভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। তো সেখানে মায়ের সঙ্গে ওয়াইফেরও বোধহয় একটা বিরাট বড় ভূমিকা থাকে। বিরাট ভূমিকা থাকে। ম্যাডাম, এখানে অনেকেই বলেন, এখানে না মানে আমরা অনেক সময় শুনি যে একটা উক্তি, যে মায়েদের অতি আদরে সন্তানরা বাদর হয়ে ওঠে। এখন মায়েদের অতিরিক্ত ভালোবাসা কি সন্তানদের কোনো ক্ষতি করতে পারে? এটা তো অবশ্যই। মারা যদি ভালোবাসায় অন্ধ হয়ে যায়, ন্যায় এবং অন্যায়, ডিমান্ড এবং সাপ্লাই, যা চাইবে তাই দিলাম, এটা করে করে আজকে কি হয়েছে, বাচ্চাগুলো বস্তুতান্ত্রিক, মানে সব জিনিস, গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট, একটা বাড়িতে গিয়ে দেখি আমি 5টা ফোন, দরকার নেই। ল্যাপটপ, ছোট ছোট বাচ্চা ল্যাপটপ নিয়ে বসে খেলছে, কার্টুন খেলছে, একটা ভেঙে ফেলছে, আরেকটা আসছে। তো এই যে জিনিসগুলো, মায়েদের অতিরিক্ত স্নেহ, তারপরে সে বড় হয়ে যখন 12-এ উঠলো, বলে বাইক দাও, বাইক না দিলে সুইসাইড করে ফেলবো, সেই টেন্ডেন্সিটা আসছে না। তো আমার মনে হয় আমি যেটা করেছি, যে সবসময়
চাহিদাটাকে কমিয়ে রাখতে হবে। আমার থাকলেও আমি দেব না। আমি আর্ন করছি, ও জানে আমি আর্ন করি। আমার বাচ্চা ছোটবেলা থেকে, আমার ছেলে সায়ন্তন, ও 20 তারিখ হলে বলতো, বুনু মাকে কিন্তু এখন কিছু চাইবে না, মার স্যালারি বেতন শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে ওকে ওই ছোট মনে আমি গেঁথে দিয়েছিলাম যে 20th হয়ে গেছে মাসে, এখন আমার কাছে টাকা পয়সা নেই, সব শেষ, আবার স্যালারি পাবো, আবার পাবো তখন আনবো। আচ্ছা, তো 20 তারিখের পরে আমার কাছে, মানে ও ওইটুকু 5 বছর বয়সে ওর বোনকে শেখাতো, বুনু আজকে তো 20th হয়ে গেছে, আমাকে মার কাছে কিন্তু বলবে না ক্যাডবেরিজ আনতে বা কিছু আনতে, মার স্যালারি শেষ হয়ে গেছে। আবার 1 তারিখের পরে। তো একটু টেনে রাখতে হবে চাহিদাগুলোকে, মাকেই এখানে ভালোবাসাটাকে কন্ট্রোল করতে হ্যাঁ, হবে। ভালোবাসা দেওয়াটা তো কোনো ভালোবাসা না, উপরন্ত দেওয়া এটা কোনো ভালোবাসার লক্ষণ না। তাহলে আদর তো করে দিতে থাকলাম, হ্যাঁ, দিতে থাকলাম, তাহলে তো ভালোবাসবে শুধু বড় লোকেরাই, ঠিক না? যদি দেওয়াই ভালোবাসা হয় তাহলে তো শুধু বড় লোকরাই ভালোবাসে, ওরা অফুরন্ত দিতে পারবে। তাহলে গরিব মা কি ভালোবাসে না, যে দিতে পারছে না, ওর কি ভালোবাসা নেই? দেওয়ার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। এটা বুঝতে হবে যে আমার দেওয়াটা ওর জন্য কতখানি এসেনশিয়াল, আর এটা ওকে বিগড়ে দেওয়ার জন্য কতখানি এসেনশিয়াল। আমার মনে হয় যে সবসময় মাদের এইটা, এই সন্তুলনটা, ব্যালেন্সটা মেনটেন করে চলতে হবে, তাহলেই বাচ্চারা প্রবলেমেটিক চাইল্ড হবে না। আচ্ছা, মানে ভবিষ্যতে সে সমস্যা সৃষ্টি করবে না। এখন এখানে আরো একটা কথা আসে যে আমরা তো কথায় বলি যে মা ছাড়া এই পৃথিবীতে সবকিছু অন্ধকার, আপনি যেভাবে বললেন, এবং কিন্তু একটা কথা অনেকেই বলেন যে মায়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সন্তানদের জন্য সেটা মানে আত্মনির্ভর হওয়ার পথে একটা বাধা সৃষ্টি করে, এবং মারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে সন্তানদের সবকিছু বলে দিচ্ছেন, সবকিছু করে দিচ্ছেন। ওই যে আজকাল একটা কথা বলা হয় হেলিকপ্টার মম, মাথার উপর সবসময় হেলিকপ্টার মতো ঘুরপাক খাচ্ছেন। সেটা কি হচ্ছে আজকের প্রজন্মে? কিন্তু আমরা সেটা বেশি দেখছি। সেটা কতটা ভালো হচ্ছে বলে মনে করেন আপনি? আমি ওই গ্রুপেই পড়ি, হেলিকপ্টার মামের গ্রুপে। কিন্তু আমি নিজেকে শুধরেছি আমার হাজবেন্ডের মানে কি বলবো, এটা কাউন্সিলিং এ আমি শুধরে নিয়েছি। আমি একটু হেলিকপ্টার মামি ছিলাম, কিন্তু ওর কন্টিনিউয়াস আমার হাজবেন্ডের কাছে আমি আই এম সো থ্যাঙ্কফুল টু হিম, যে ও জীবনের প্রতি পদক্ষেপে আমাকে ভীষণ গাইড, আমার বন্ধু, আমার গাইড, আমাকে গাইড করেছে, এবং এত সঠিক গাইডেন্সও আমাকে করেছে যে অ্যাটলিস্ট সন্তান লালন পালনের ক্ষেত্রে, এবং আমি যখন স্পেশালি মাদার ইন ল হলাম, তখন ও এত গাইড করেছে আমাকে যে আমার ডটার ইন লর সাথে কোনো সমস্যাই হয়নি। আচ্ছা, এই গাইডেন্সটা আমি আমার হাজবেন্ড থেকে পেয়েছি, ভীষণ সুন্দর করে। ওকে আমাকে খুব এরকম না যে বকে বা একটা দুটো কথা শুনে, ভীষণ খুব সুন্দর বন্ধুর মতো বুঝিয়ে আমাকে বলেছে যে তুমি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট টু ডু ওয়েন ইয়োর সান গট ম্যারিড, কি করবে আর কি করা উচিত না তোমার এখন থেকে। এত সুন্দর কাউন্সিলিং করেছে যে আমি, এবং শুনেছি আমি ওকে, ওর কথা শুনেছি, শোনার জন্য আমি অনেক শান্তি এবং সুখে আছি। এখানে আপনি বললেন যে আপনার সন্তানের বিবাহের পর আপনি মানে স্যারের কাউন্সিলিং এ আপনি অনেকটাই মানে বা হেলিকপ্টার মম ছিলেন, হয়তো কর্তৃত্ব আপনার খুব বেশি ছিল ছেলে মেয়েদের প্রতি। এখন কথা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে একজন সন্তানের জীবনে কি মায়ের গুরুত্ব কোনোভাবে, বা মায়ের আদর ভালোবাসা স্নেহের গুরুত্ব কি কোনোভাবে কমে আসে বলে আপনার মনে হয়, বিশেষ করে বিয়ে বা সংসার করার পর? অ্যাকচুয়ালি এগুলো আমরা যদি আমাদের নিজের জীবনটা একটু ফিরে দেখি, তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন হাউ আই বিহেভ, আমি বিহেভ করতাম, আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে গল্প করুক, মার সাথে গিয়ে কথা বললে আমার রাগ উঠতো, বিরক্ত লাগতো, যে কেন আমার সাথে এসছে না। এটা তো আমার ছেলে এবং ছেলের বউ তো সেম জিনিসটাই ফিল হচ্ছে। তখন আমি স্পেশালি ভাবি যে গিভ দেম স্পেস, যেটা আমার হাজব্যান্ড সবসময় বলে, ওদেরকে স্পেস দাও, দে আর নিউলি ম্যারিড, স্পেস দাও। এই জন্য আমরা সময় পেলেই, আমি আমার হাজব্যান্ড সময় পেলে, আমার বোনরা আছে আমাদের সমবয়সী, সন্ধ্যার পরে আমরা ওদের এখানে গিয়ে চা খেতে চলে যাই, ওদেরকে স্পেস দিই। ওই রকম করে ও আমাকে কাউন্সিলিং করে করে ওই হেলিকপ্টার মানে আস্তে আস্তে ছেড়ে দাও। তবে ছেলের বউয়ের কাছে আধা সংসারের কাজ ছেড়ে দিলাম, আমাকে বুঝিয়েছে যে তুমি ছেড়ে দাও, ইউ উইল ফিল রিলিফ, আপনি রিলিফ পাবেন ওই দিক থেকে। ও ভাববে যে এটা আমার সংসার দায়িত্ব নেওয়া শিখবে। আমার হাজবেন্ড আমাকে শেখালো যে এটা কিন্তু তুমি ইগো নেবে না, যে তুমি ওকে যে ছাড়ছো, আলমারির চাবিটা ছেড়ে দিলে,
বা গ্যাসের মানে ওই যে ভাড়ার যে চাবিটা, চাল কতটুকু, ডাল কতটুকু লাগবে, ওইটা ওকে ছেড়ে দিলে এটাতে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তুমি অনেকটা পাচ্ছ। কি পাচ্ছ? তোমার হেডেক কমছে। তো ও আমাকে কাউন্সিলিং করেছে, আমি এটা পজিটিভলি নিয়েছি। নেওয়াতে আমি অনেক মানে রিলিফও আছি, সুন্দরভাবে সংসার চলছে। এবং আমার ছেলের ওয়াইফ, মানে আমার যে ডটার ইন-ল, ও আধা কর্তৃত্ব ওর হয়েছে, ও খুশি। অনেক পরিবারে আপনি যেটা বলছেন যে এটা দেখা যায়, আমরা আসলে তো আজকাল তো খুব একটা বেশি মানে ওই একান্নবর্তী পরিবার শহরের বুকে তো খুব একটা বেশি দেখা যায় না, সবই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, আমি তুমি আর সে। এখন কথা হচ্ছে যে অনেক পরিবারই দেখা যায় যে একটি শিশুর মনে ছোটবেলা থেকে, বিশেষ করে একান্নবর্তী পরিবার যেখানে থাকে, মায়ের প্রতি একটা বিদ্বেষ গড়ে তোলা হয়, পরিবারের অন্য সদস্যরা সেটা করে থাকেন, যে কোনো কারণেই হয়ে থাকুক, মাকে হয়তো অন্যান্য সদস্যরা পছন্দ করছে না। নিউক্লিয়ার না, মানে একটা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, একান্নবর্তী পরিবারকে। তো সেখানে কি মানে তাহলে আপনি কোনো একটা জায়গায় মনে হয় যে এই যে মায়ের প্রতি যে বিদ্বেষ ছোটবেলা থেকে ঢোকানো হয়, অনেক সময় আমরা দেখি ছেলেমেয়েরাও মাকে অ্যারোগেন্ট একটু হয়ে যায়। তুচ্ছতাচ্ছিল্য, অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, মার প্রতি অ্যারোগেন্ট থাকছে, তুচ্ছতাচ্ছিল্য করছে। সেখানে কিছুদিন আগেরই একটা ঘটনা উদাহরণ শুনছিলাম যে পরীক্ষা দিতে যাওয়া ছেলে মায়ের মুখ দেখতে চাইছে না, যেখানে আমরা ছোটবেলা যখন পরীক্ষা দিতাম আগে মাকে প্রণাম করতাম, তারপর বাবাকে প্রণাম করতাম পরীক্ষা দিতে বেরোনোর আগে। ঠিক শুনলাম যে ছেলে মায়ের মুখ দেখতে চাইছে না, কারণ মা নাকি অপয়া, মাকে দেখে বেরোলে ওর পরীক্ষা খারাপ হবে। তো এই জায়গায় কোনো জায়গায় মনে হয় কি মাতৃস্নেহ হেরে যাচ্ছে বলে মনে হয় এইরকম ঘটনাগুলোতে? অ্যাকচুয়ালি বাচ্চাদের তো মানে বাচ্চা যখন থাকে একটা সন্তান, ওর কাদাটা নরম থাকে। আমরা যা শেখাই, যা কান মন্ত্র দিই, এটা ও নিয়ে নেয় বা ভাবতে থাকে, ওর মনের মধ্যে সেটা প্রতিক্রিয়া শুরু হয়। তো আমি দেখেছি যে যারা ওয়ার্কিং মাদার, ওরা অনেকটা সময় বাড়িতে থাকে না, ওই সুযোগে বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা মাকে দেখতে পাচ্ছে না, ওই নতুন মা তো নিউ কামার এই ফ্যামিলিতে, ধরুন ঠাকুমাই হোক, পিসি হোক, কাকিমাই হোক, মাকে মানে পছন্দ করছে না, তখন ওরা বাচ্চাদেরকে বলে তোর মা তো চলে গেছে, বিষিয়ে তুলছে। কাজে গেছে বলে তোর মা ঘুরতে চলে গেছে, তোকে ফেলে দেখ, তো জ্বর। ধরুন মার ওই দিন একটা স্পেশাল মিটিং আছে, যেতেই হবে অফিসে, বাচ্চার জ্বর এসছে, বাচ্চাকে হয়তো জলপট্টি টলপট্টি দিয়ে ডাক্তার দেখিয়ে এনে ওষুধ খাইয়ে একটু রেখে ও দৌড়ে দৌড়ে গেছে, কিন্তু ওরা সেটাকে একটা মোড়কে সাজিয়ে সন্তানের কাছে বলছে। এটা ভীষণ অন্যায়, ভীষণ যে করছে এটা আমি বলবো অন্যায়, এটা পাপ, এটা ভীষণ অন্যায় এবং কারোরই করা উচিত না। কোনো মায়ের, ও তো মা, ধরুন আমার শাশুড়ি যদি করে, উনিও তো একটা মা, আমার অন্য অন্য ফ্যামিলি মেম্বাররা যদি করে, উনি কিন্তু মা, একজনের মা তো নিশ্চয়ই বটেই মা, ওনারও মা আছে। এটা যে করছে সেটা তার কোনোভাবেই করা উচিত না, কারণ ইউ আর নট হার্মিং দ্যাট লেডি, মিনস আমাকে তুমি হার্ম করছো না, শিশুটার হার্ম করছো, ওর জীবন তুমি নষ্ট করে দিচ্ছ। কারণ বাচ্চারা কিন্তু বাই ডিফল্ট মাকে প্রচন্ড ভালোবাসে, আর আপনি শেখাচ্ছেন যে তোমার মা খারাপ, তো একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। সেই কনফ্লিক্টের কারণে ও যখন বড় হয়, সেই সন্তানটার মধ্যে একটা বিহেভিয়ারাল মানে প্রবলেম চলে আসে, যেটাকে এখন আমরা বলি অবসাদ, ডিপ্রেশন, অ্যারোগেন্সি, এই বিহেভিয়ারাল প্রবলেম যা হচ্ছে না, এটা এই ধরনের কনফ্লিক্ট যদি ওর মনের মধ্যে ছোটবেলায় কোনো কারণে কেউ সৃষ্টি করার চেষ্টা করে, বাই ডিফল্ট ও মাকে ভালোবাসছে, মার সম্বন্ধে শুনছে, কোনটা নেবে ও বুঝতে পারে না। এক সময় ও ভাবে মা খারাপ, এক সময় না আমার মা তো ভীষণ ভালো। ওই করতে 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 ওর মনের মধ্যে একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, পড়াশোনা করতে চাইবে না, অ্যারোগেন্সি, বাজে অন্ধকারে, অনেক বাচ্চারা অন্ধকারে হারিয়ে যায়, অন্ধকার জগতে চলে যায়, সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আনা যায় না। তাতে কে কার ক্ষতি হচ্ছে? তুমি কার ক্ষতি করছো? তুমি ক্ষতি করছো তোমার পরিবারের সন্তানটার, এটা কখনোই করা উচিত না। একজন আমরা মানসিক ভারসাম্যহীন যদি না হয়ে থাকেন, তাহলে আজকে মাতৃ দিবস, একটা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যদি মানসিক ভারসাম্যহীন না হয়ে থাকেন, তাহলে একজন মা কি জেনে বুঝে কখনো তার সন্তানের কোনো ধরনের ক্ষতি করতে পারেন? মানে আপনার কি মনে হয় এরকম, আপনি কি কখনো আপনার জীবনে দেখেছেন বা শুনেছেন যে কোনো মা জেনে শুনে তার সন্তানের ক্ষতি করছে? একটা গল্প শুনেছিলাম, ঠিক সবটা মনে নেই, এক দুই লাইন মনে আছে। কোনো একজন মুনি ওনার মানে ওয়াইফকে সন্দেহ করতেন, প্রহ্লাদ টোল্লাদ, মানে আমার ঠিক মনে নেই, নামটা বলছি না, সন্দেহ করতেন। সেই সন্দেহ বশীভূত হয়ে উনি ওনার সন্তানকে বললেন যে তোর মা খারাপ, তোর মাকে
তোর মার গলাটা কেটে ফেলে দে তুই। আচ্ছা। বাবা শিখিয়ে দিল। হুম, সেই সন্তান তার মার মাথাটা কেটে, মার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা। ওর মার মাথাটা কেটে ও নিয়ে আসছে, দৌড়াচ্ছে বাবার দিকে, রাস্তায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মা মাথাটা নিয়ে, মা চোখ খুলে বলছে, বাবা ব্যথা পাসনি তো? আচ্ছা, এই হচ্ছে মা। এই হচ্ছে মা। ঠিক, আপনি একদম ছোট্ট কথায় যেভাবে বললেন সেটা সত্যি দর্শক বন্ধুরা যারা আজ দেখলেন অনেক হয়তো মানে বুঝবেন ব্যাপারটা। এখন আমাদের সংসারে অনেক ধরনের অনেক ঘটনাই হয়, কিন্তু সেখানে মাই কিন্তু ওই যে বলি বারবার আগলে রাখেন সন্তানকে। কিন্তু আজকের এই পৃথিবীতে মা মানেই সন্তানের শান্তির আশ্রয়। তবুও বলছিলাম যে আজকের পৃথিবীতে বহু মায়েদের আশ্রয় কেন বৃদ্ধাশ্রম হয়? এটা একটু বিতর্কের একটা প্রশ্ন। হুম। বৃদ্ধাশ্রমটা বাই চয়েসও থাকতে পারে আচ্ছা। আজকের যুগে। হুম। আর আমাদের একটা মানসিকতা আছে বৃদ্ধাশ্রম সম্বন্ধে, বৃদ্ধাশ্রম ওয়ার্ডটা একটা নেগেটিভ সেন্সে আমরা ইউজ করি। হুম। যে বৃদ্ধাশ্রম মানে মা বাবাকে সন্তানটা খেতে দিচ্ছে না, হুম। মা বাবাকে লালন পালন করছে না, মাকে টাকা পয়সা দেবে না, হুম। মাকে ছেঁড়া কাপড় পরিয়ে রাখবে, এবং মাকে বাড়িতে মা ওই খোঁজ খবর নেবে না, হবে কোনো না, কিছু না। নচিকেতার গান আর কি, হুম। যে এত বড় বাড়িতে মায়ের স্থান হলো স্থান না, হলো না, বাবার যাওয়ার পর মা মা স্থান স্থান হলো না। হলো না, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে চলে আসলাম। হুম। এটা একটা ভীষণ খারাপ, সমাজের একটা খুব খারাপ দিক। হুম। এটা তো কোনোভাবেই করা উচিত না, কোনো সন্তানের করা উচিত না। কারণ ওর জন্য ওর মা যে ত্যাগ তিতিক্ষা করেছে সেটা যদি ও বিন্দুমাত্র মনে রাখে, এটা সে করতেই পারে না। মান এবং হুঁশ, এটার মধ্যে মনে একটা কথা আছে, ছোটবেলার থেকেই বাচ্চার মধ্যে নৈতিকতা গড়ে তোলে কিন্তু মা। নৈতিক শিক্ষা মাকে দিতে হবে। যেই সন্তানের মধ্যে মা নৈতিক শিক্ষা দেয়, যেই সন্তানকে মারা শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে যে সংযোগ, সেই সংযোগটা যদি ঘটিয়ে দিতে পারে মা ছোটবেলায়, যখন বাচ্চাটা নরম থাকে, মাটির মতো, নরম মাটির মতো, তখনই এই কাজগুলি করে ফেলতে হবে। শিক্ষা সংস্কৃতির মধ্যে সংযোগ ঘটাতে হবে, এর মধ্যে নৈতিকতার সৃষ্টি করতে হবে, এবং ভালো মন্দের বিচার করার যে বুদ্ধি, সেটা শেখাতে হবে, প্রভাবিত করতে হবে ওকে। তাহলেও বড় হয়ে এরকম একটা জঘন্য কাজ কিভাবে করবে? যদি ওর মা, একটা ছেলে বা মেয়ের বিয়ে 26-27 বছর হয়, ততদিন পর্যন্ত মা তোকে সিঙ্গেল হ্যান্ডেডলি দেখাশোনা প্রভাবিত করছে, তখন মা যদি প্রপারলি ওই কাজগুলো প্রপারলি করে, আমার তো মনে হয় না যে একটা 28 বছরের ছেলে বিয়ে করেই পরের দিন মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে। এটা হতে পারে ছোটবেলার থেকেই কোনো না কোনো না হয়তো একটা বিদ্বেষ, কোনো না কোনো কারণে হয়তো ওর মনের মধ্যে একটা না পাওয়ার বেদনা, যে মার কাছ থেকে এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না। হয়তো মা অন্য রামের মা বা কত ভালোবাসছে, আমার মা তো এরকম করছে না, কিছু একটা আমার মনে সেই কনফ্লিক্ট, সেই কিছু একটা কাজ করছে, শিখিয়েছে ঠাকুমা পিসিমা দিদিমারা, কিছু একটা কাজ করছে। না হলে আমাদের আশেপাশে কটা ছেলেকে আমরা দেখি যে মাকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে এসছে বা বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, কটা? ব্যতিক্রমী কখনো উদাহরণ হয় না। হ্যাঁ, ঠিক, ব্যতিক্রমিত উদাহরণ একটা দুটো হবে। হতে পারে। আমার হাজবেন্ড আছে, আমার বোনের হাজবেন্ড আছে, আমাদের আশেপাশে যারা দেখছি তারা তো মার জন্য পাগল। আমি যাদেরকে দেখছি ওটা মা বলতে অজ্ঞান। তা সেটা আমি মানে নিজের চোখে দেখিনি। আমার পাড়া প্রতিবেশী, ইভেন আমার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, বৃহত্তর পরিবারের মধ্যে আমি কাউকে দেখিনি যে এরকম। সেটা আমি বলতে পারবো না যে কোন সন্তানের মধ্যে এরকম বিকৃতি আসে যে মাকেও নির্বাসন দেয়। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, যদিও সময় খুব বেশি নেই হাতে। আজকের এই যে ইঁদুর দৌড়, এবং ইঁদুর দৌড়ে ছোটবেলা থেকে প্রত্যেক বাবা মাই সন্তানদের জন্য একটা উচ্চ আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। এখন প্রত্যেক বাবা মাই চায় সন্তানদের বড় করে তুলতে, সবাই বড় বড় প্রফেশনে নিয়ে যেতে চায়। তার জন্য ছোটবেলা থেকেই সন্তানটার প্রতি যে এই যে একটা প্রেশার, সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কি মনে হয় যে বড় হয়ে সেই সন্তান যখন সেই জায়গায় পৌঁছে যাচ্ছে, সেই বড় চাকরি, সেই বড় কাজ, সেই বড় বিদেশ, সেই বড় বাড়ি গাড়ি সবকিছু, তখন তার জীবনে সেই মা বাবার বা সেই মায়ের কোনো জায়গায় কোনো মানে মূল্যটা বা মূল্যবোধটা কমে যাচ্ছে সেখানে, বা গুরুত্বটা কমে যাচ্ছে সেখানে? প্রথম কথা হলো সেই মানে ফার্স্ট হতে হবে তোমাকে, এই কথাটা ভীষণ খারাপ কথা। আমরা ছোটবেলা থেকেই মানে বাচ্চাদের এখন বলি তোমাকে ফার্স্ট হতে হবে, একদম
রাম 90% পেয়েছে, তুমি কেন পেলো না? তোমাকে তো 7টা মাস্টার রেখে দিয়েছে। 99.5 পেতে হ্যাঁ, হবে। 99.5 পেতে হবে। এখন তো আমরা 60 পেলে পাড়ার লোকেরা এসে মিষ্টি খাওয়াতো। একদম ফার্স্ট ডিভিশন বলতো। ফার্স্ট ডিভিশন, আমি ধলাই ডিস্ট্রিক্টে প্রথম ফার্স্ট ডিভিশন পেয়েছি মেয়ে। আচ্ছা। পাড়া, সারা পাড়ার লোক এসে আমাকে মিষ্টি খাইয়েছে, আমার বাবাকে দেখে গেছে ফটো তুলে। আর এখন তো আমার এটা ঘরে ঘরে 95% মাত্র। মা বলে মাত্র। আমি তো বড় বড় চোখ করে দেখি, বাবা মা 95 পেয়েছিস, কিভাবে পেলি রে? তো এই যে 95 আর 99-এর মধ্যে যে একটা দৌড়, এটা কি কারণে আমার মাথায় দেয় না। কেন বাচ্চাটাকে, একটা যান্ত্রিক বাচ্চা, এটা একটা রোবট বানিয়ে তোলা হচ্ছে। না ও খেলতে দেবে, না ফুটবলে একটা লাথি দিতে দেবে, না হাডুডুডু খেলবে। আমি নেতা স্কুলে পড়তাম, কবাডি চ্যাম্পিয়নশিপ করেছি, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ করেছি, সব খেলাধুলা করতাম, সমস্ত খেলাধুলা করেছি। প্রত্যেকটা অঙ্গকে মানে ছুঁয়ে যেতে হবে আমাদের খেলাধুলা। ওভারঅল ডেভেলপমেন্ট থাকতে হবে লাইফে। ওভারঅল ডেভেলপমেন্ট থাকলে মানসিক অবসাদ আসে না কোনো সময়। ফার্স্ট আমি যে লাইনটা চুজ করলাম, একটা ছেলে দেখে জয়েন্টে ডাক্তার হতে হবে, 6 বার জয়েন্ট দেওয়া হবে, মা বাবা পেতেই হবে ওকে। এটা আমি বুঝি না কেন ওর উপরে এত প্রেশার। ঠিক আগামী দিনে সেই ডাক্তার তো হলো, তারপরে চাকরি পাবে না, তারপরে আবার বলবে এমডি করার জন্য, আবার শুরু করবে চিৎকার। তাহলে ও তো জীবনে সারাক্ষণ চিৎকার শুনতে শুনতে এক সময় অভ্যস্ত হয়ে যায়, তখন হয়তো একটা ডিপ্রেশন এসে পড়ে, আমার যতটুকু মনে হয়। আর যে যেটা পড়তে চায়, ধরুন কেউ পড়তে চায় বাংলা নিয়ে, ওকে বাংলাটা পড়তে দিলে কি অসুবিধা? এইটুকু বলা যেতে পারে, মা গাইডেন্স দিতে পারে যে বাংলা পড়ছো, এটার কিন্তু সেরা সেরা হতে হবে, বাংলাটাকে তোমার এইটাতে সেরা সেরা তোমাকে হতে হবে। যেটা যেটা করছো, যেদিকে এগিয়ে যাচ্ছ, সেখানে তোমাকে ভালো জায়গায় সেরা হতে হবে। তুমি এটা একদম ডিপে গিয়ে পড়াশোনা করো। আমি তো কখনো করিনি। পরীক্ষার পরে যে প্রশ্নপত্র নিয়ে বাচ্চাদের কাছে, এটা কি আনসার, এটা 2 মার্ক, এই মা 10 মার্ক ছেড়ে দিয়েছিস, মা এটা হয়নি, -5 হয়ে যাবে, এগুলি করলে বাচ্চারা ওই যে পরীক্ষার পরে সুইসাইড করছে বাচ্চারা, এই এই ভয়ে, এক্সপেকটেশন, বাবা মার এক্সপেকটেশনে সুইসাইড করছে। এটা একদমই করা উচিত না। ঈশ্বর সবার জন্য, সবার জন্য কিছু না কিছু ভালোই করে ঠিক করে রাখে। আমরা তো এখানে শুধু নাটক করতে এসেছি। এভরিথিং ইজ প্রিডেস্টাইন এন্ড প্রিঅর্ডেন। উপরওয়ালার হাতে, আর মাঝে শুধু আমরা শুধু এই এখানে অভিনয় করা। এভরিথিং ইজ প্রিডেস্টাইন এন্ড প্রিঅর্ডেন। এটা যদি সব মারা দুবার করে বলে, তাহলে অনেক সমস্যার সমাধান। যে আমরা সবকিছু ঠিক করা আছে, ঈশ্বর সব ঠিক করে পাঠিয়েছে, আমরা শুধু নাটক করছি, এখানে পাতা উল্টে যাচ্ছি। আর ওর জন্য ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ইতিহাসের টিচার হবে, এটা ঠিক করাই আছে। আজ অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছে একটা শেষ প্রশ্ন অবশ্যই নয়, সবার জন্য কি বার্তা আপনি দিতে চাইবেন আজ, বিশেষ করে মায়েদের জন্য আজ মাতৃ দিবস, এবং বা সন্তানদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন? যখন ছোট ছিলাম, ছোট না মানে যৌবন, কৈশোর পাড়িয়ে যৌবনে আসছি, তখন একটা সিনেমা দেখতে গেছিলাম, রাজ কাপুরের সিনেমা, বরসাত মনে হয় সিনেমার নাম, নার্গিস আর রাজ কাপুরের বই। একটা গান ছিল, ভীষণ মনে দাগ কেটে আজকেও আছে, হাম না রহেঙ্গে তুম না রহোগে ফির ভি রহেগি নিশানিয়া। গানটা নার্গিসের সাথে ছাতা নিয়ে গাইছিল, একটা আইকনিক মুভি। প্যার হুয়া ইকরার হুয়া, এই গানটারই মাঝখানে একটা জায়গা। আর 3টে বাচ্চা, এটা কাপুর পরিবারের বাচ্চাগুলি, 3টা বাচ্চা বসেছিল একটা পোস্টে। তো বোঝাতে চেয়েছিল রাজকুমার যে আমরা থাকবো না, কিন্তু আমাদের বাচ্চারা আমাদের নিশানি হয়ে পৃথিবীতে থাকবে, মানে আমাদের সেই প্রদীপটা ওরা বয়ে বেড়াবে। আজকে মাতৃদিবসে সবাইকে এই কথাটাই বলতে চাই, হাম না রহেঙ্গে তুম না রহোগে ফির ভি রহেগে আমারা নিশানিয়া। সেই নিশানিয়াটা যাতে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে সমাজে থাকে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি আজকের এই বিশেষ দিনে, গুরুত্বপূর্ণ দিনে, আপনি নিজে একজন মা হয়ে আমাদের এই স্টুডিওতে আজ সময় দিলেন, এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানলাম আপনার কাছে, আপনার ব্যক্তিগত জীবনে হোক বা আপনার ব্যক্তিগত জীবনের সেই উদাহরণগুলো ধরে যদি অনেকেই যারা দেখছিলেন, ওনারা হয়তো নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন সেই সব কিছু। ধন্যবাদ আপনাকে, আরো চাইবো আপনাকে আমাদের স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, সেই প্রচলিত কথা আমরা সবাই বোধহয় জানি, ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না বলেই প্রত্যেক পরিবারে তিনি মা পাঠিয়েছেন। তাই মায়ের মর্যাদা ঈশ্বরের সমতুল্য। মায়ের স্নেহ, আদর এবং ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। তবে স্বনির্ভর হওয়ার পর যারা মাতৃঋণ ভুলে যান, মায়ের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য ভুলে যান, সেই সব সন্তানরা সত্যি হতভাগা।
আমাদের জীবন ও সমাজ গঠনে মায়েরা যে অমূল্য ভূমিকা পালন করে তার স্বীকৃতি দেওয়ার জন্যই মাতৃদিবস পালন করা হয়। তাই আজ যারা মায়েদের কাছ থেকে মানসিকভাবে দূরে আছেন, ভেবে দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এই পৃথিবীতে মায়ের বিকল্প শুধু মা। তাই মা থাকতে মায়ের মর্ম বুঝুন। নিউজ ভ্যানগার্ড আজ পৃথিবীর সব মায়েদের অটল ভালোবাসা, সীমাহীন শক্তি এবং অফুরন্ত ত্যাগের জন্য কুর্নিশ জানায়, ধন্যবাদ জানায়। আমরা বিশ্বাস করি এই পৃথিবীর সব সন্তানেরা তাদের মায়েদের কাছে কৃতজ্ঞ। তাই আমরা চাই শুধু একদিন নয়, প্রত্যেক সন্তানের জীবনের প্রত্যেকটা দিন মাতৃদিবস হয়ে উঠুক। ভালো থাকুক এই পৃথিবীর সব মায়েরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।